নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। সকাল 7টা নাগাদ কাঁচ ভেঙে দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলের সামনে এই বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। সকাল 7টা নাগাদ কাঁচ ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন একাধিক পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন 3 পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণীর 2 পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য 3 জন নয়, 2 জন পড়ুয়া আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জনকে ভর্তি করানো হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। এই ঘটনার পরে স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য বছর বছর টাকা নেওয়া হলেও কাজ হয় না ঠিকমতো। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিল পড়ুয়ারা। প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপর। দৌড়ে আসে অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও। পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণ হয়নি। তাদের বক্তব্য, কয়েকজন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাঁচ ভেঙে পড়েছে নিচে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছেন প্রিন্সিপাল। হাই নিউজ নেটওয়ার্ক। চাপে পড়ে ক্ষমা চাইতে হলো স্কুলের প্রিন্সিপালকে। বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ কলকাতার অন্যতম নামী স্কুল নবনালন্দা। সেই স্কুলেই প্রার্থনা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে জানলার আস্ত কাঁচ। মাথায় লেগে পড়ুয়ার রক্তাক্ত হলেও সময় পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স। বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের প্রশ্ন, কোন ভরসায় স্কুলে পাঠাবো সন্তানকে? কেন রক্ষণাবেক্ষণ হয় না? দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ নামী স্কুলে দুর্ঘটনায় তুমুল উত্তেজনা। সকাল থেকেই স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন টালিগঞ্জ থানার পুলিশ। পরে বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও। আরও সচেতন হওয়া উচিত ছিল বলেই দাবি তার। সোমবার সকাল 7টা নাগাদ ছাত্রছাত্রীরা যখন স্কুলে ঢুকছিল, সেই সময় আচমকাই উপরের তলা থেকে কাঁচ ভেঙে পড়ে। তাতে নবম শ্রেণীর 2 পড়ুয়া জখম হয়। একজনের হাত, আরেকজনের মাথায় চোট লাগে। হাতে চোট লাগা পড়ুয়ার স্কুলেই প্রাথমিক চিকিৎসা হয়। তারপর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যার মাথায় চোট লাগে সে বর্তমানে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই স্কুলে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের দাবি, স্কুলে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার অভাব রয়েছে। অ্যাম্বুলেন্সের ফি নেওয়া সত্ত্বেও সে পরিষেবা পাওয়া যায়নি। এমনকি প্রিন্সিপাল অরিজিৎ মিত্র অভিভাবকদের সঙ্গে দেখা করতে চান না বলেও দাবি। প্যারেন্ট টিচার মিটিং স্কুলের তরফে করা হয় না বলেই অভিযোগ। দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই স্কুলে পৌঁছন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর। বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, শিক্ষার সঙ্গে নিরাপত্তা জোর দেওয়া প্রয়োজন, আরও সচেতন হওয়া উচিত ছিল। এরপর স্কুলে পৌঁছন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। অনেকেই কার্যত জোর করে তার ঘরে ঢুকে যান। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন টালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের সঙ্গে কথা বলেন প্রিন্সিপাল। গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেন, একটি শেড ছিল নিরাপত্তার স্বার্থে, কিন্তু ফায়ার লাইসেন্সের জন্য ওই শেডটি খুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালককে শোকজ করা হয়েছে। এরপর বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন প্রিন্সিপাল। হাই নিউজ নেটওয়ার্ক। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রস্তুতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ, আর তারপরে এই হাসপাতালে স্টকে থাকা স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাতে 2টো স্যালাইনের বোতল, সঙ্গে একটা ছোট্ট কাগজের টুকরো, তাতে লেখা স্যালাইনের নাম। রোগীর এক আত্মীয়কে স্যালাইন নিয়ে হতদন্ত হয়ে হাসপাতালের মধ্যে ঢুকতে দেখা গেল। শুধু তিনি একা নন, আরও কয়েকজন রোগীর আত্মীয়কে বাইরে থেকে ওষুধ বা স্যালাইন কিনে আনতে দেখা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে। পরে জানা যায়, চিকিৎসকেরাই নাকি ছোট কাগজে ওষুধ বা স্যালাইনের নাম লিখে দিচ্ছেন রোগীর পরিবারকে। বাইরে থেকে ওষুধ বা স্যালাইন কিনে আনার কথা বলছেন।
অর্থাৎ হাসপাতালে স্টকে থাকা ওষুধ বা স্যালাইন রোগীদের দিতে চাইছেন না চিকিৎসকেরা। রবিবার থেকে এমনই ছবি দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজে। যদিও এই বিষয়ে হাসপাতালের সুপার মন্তব্য করতে চাননি। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। 5 প্রসূতির মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। বাকিদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএমে আনা হয়। কী কারণে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লেন, ওই নিষিদ্ধ স্যালাইনই কি দায়ী? এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই এই ঘটনা তদন্তের জন্য 13 জন সদস্যের দল গঠন করেছে। তারা এসে মেদিনীপুর মেডিকেল কলেজে বেশ কিছু ওষুধ ও স্যালাইন পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে। তারপরেই হাসপাতালে স্টকে থাকা সেই সব ওষুধ এবং স্যালাইন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আপাতত হাসপাতালের কিছু ওষুধ এবং স্যালাইন ব্যবহার করা যাবে না। সেই ওষুধ এবং স্যালাইনের তালিকা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ। তার জেরেই বিপদে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবার। তালিকায় থাকা ওষুধ এবং স্যালাইনের বিকল্প লিখে দিচ্ছেন চিকিৎসকেরা, কিন্তু হাসপাতালে স্টকে নেই এমন ওষুধ এবং স্যালাইনের জন্য রোগীর পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ছোট কাগজ। বাইরে থেকে রোগীর পরিবারকে সংশ্লিষ্ট ওষুধ এবং স্যালাইন কিনে আনতে হচ্ছে। আরএল স্যালাইনকে কেন্দ্র করেই বিতর্ক। অভিযোগ, এই স্যালাইন আগেই নিষিদ্ধ করা হয়েছিল, তবে তারপরেও কিভাবে তা ব্যবহার করা হলো প্রসূতিদের? এই স্যালাইন বিষক্রিয়ার থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়নি তো? এই বিতর্কের মাঝেই মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ আরএল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু এই স্যালাইনই নয়, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুপি ভ্যাকসিন, র্যানিটিডিন, অক্সিটোসিন সহ 8টি ওষুধ বা ইনজেকশন আপাতত ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য দফতর তদন্ত কমিটির রিপোর্ট আসছে, ততদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার মকর সংক্রান্তি আর পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরে ইতিমধ্যেই ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে বিভিন্ন রাজ্য থেকে। দলে দলে আসছেন বহু পুণ্যার্থী, তারা আসছেন গঙ্গা স্নানে। কাকদ্বীপ জেটিতে ভিড় এবং ভিড় বাড়ছে বাবুঘাট ট্রানজিট ক্যাম্পেও। পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। মেগা কন্ট্রোল রুম থেকে 1150টি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে গঙ্গাসাগরের মেলায়। প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভের মেলা। সোমবার পৌষ পূর্ণিমার প্রথম দিনই পুণ্য স্নান করলেন পুণ্যার্থীরা। সকাল থেকেই স্নান করছেন প্রায় 50 লক্ষ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। মালদা থেকে মহাকুম্ভ মেলায় এসছেন পুণ্যার্থীরা। মঙ্গলবার মকর সংক্রান্তির দিন বহু মানুষ আসবেন, শাহী স্নান করবেন। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। শুরু মহাকুম্ভ। 13ই জানুয়ারি থেকে শুরু পুণ্য স্নান। পুণ্যার্থীদের থাকা খাওয়া কি ব্যবস্থা থাকছে এবার মহাকুম্ভে, দেখুন। অমৃত কুম্ভের সন্ধানে তৈরি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। 13ই জানুয়ারি থেকে শুরু পুণ্য স্নান। ভারত সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক মোক্ষ লাভের আশায় কুম্ভ মেলামুখী। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না ভারত সরকারের পর্যটন দফতর। ভারতীয় সংস্কৃতির এই মহা সমাবেশের পথ সুগম করতে পর্যটকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন অগুন্তি মানুষ। 5 বছর অন্তর ভারতের 4 পুণ্য স্নানে হয় কুম্ভ মেলা। এবারে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে 40 কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। 15 বর্গ মাইল এলাকার সেই নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটন বড় এলাকার 2/3। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। পর্যটন মন্ত্রক মহাকুম্ভে একটি 5000 বর্গফুটের ইন্ডিয়ান প্যাভিলিয়ন স্থাপন করেছে, যেটি মূলত বিদেশি পর্যটক, পণ্ডিত, গবেষক, ফটোগ্রাফার, সাংবাদিক, প্রবাসীদের সাহায্যের জন্য তৈরি। কুম্ভ মেলার ঐতিহ্য এবং তাৎপর্যের পঠন পাঠন ও প্রচারে এই মণ্ডপ বা প্যাভিলিয়ন বিশেষভাবে কাজে আসবে। মহাকুম্ভে যোগদানকারী বিদেশি পর্যটক, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফারদের মেলা সম্পর্কিত তথ্য দিতে পর্যটন মন্ত্রক একটি টোল ফ্রি ট্যুরিস্ট ইনফোলাইন চালু করেছে। ফোন নাম্বারটি হল
1800-111-363। ইংরেজি এবং হিন্দি ছাড়াও টোল ফ্রি নম্বরে 10টি আন্তর্জাতিক ভাষার উত্তর পাওয়া গিয়েছে। আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে তামিল, তেলেগু, কন্নড়, বাংলা, অসমিয়া এবং মারাঠি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে পর্যটন মন্ত্রক। পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য সস্তা থেকে অভিজাত নানা ধরনের প্যাকেজ ট্যুর এবং হোটেলের অফার দেওয়া হচ্ছে। আইআরসিটিসিও লাক্সারি তাঁবুর ব্যবস্থা রেখেছে পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য। কুম্ভ মেলার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন শহর থেকে প্রয়াগরাজগামী বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ভারত ভূমিতে গোটা বিশ্বকে স্বাগত জানাতে তৈরি প্রয়াগরাজের মহাকুম্ভ। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার সল্টলেকে সেন্ট্রাল পার্কে মেলা প্রাঙ্গণে আয়োজিত হল 7 দিনের শ্রী চৈতন্য ভগবত কথা। সল্টলেক সাংস্কৃতিক সংসদের পরিচালনায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শ্রী চৈতন্য ভগবত কথার পাঠ করবেন বৃন্দাবন থেকে এসেছেন শ্রী গৌর দাসজি মহারাজ। শ্রী চৈতন্যের বাণী শুনতে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের তৃতীয় দিনেও হাজার হাজার ভক্তের ভিড়। সকলেই রয়েছেন সেন্ট্রাল পার্কে। মোবাইল ফোনে ভিডিও দেখে রেসিপি শেখার জামানায় পিঠে তৈরির জন্য ঢেঁকিতে পাড় দিয়ে চাল কোটা হচ্ছে। পৌষ সংক্রান্তির আগে বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতেই সচেষ্ট হয়েছেন পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়ার মহিলারা। হারিয়ে যেতে বসা পরম্পরাকেই আগলে রাখছে বাংলার কোনো কোনো প্রত্যন্ত গ্রাম। পূর্ব বর্ধমানের গোপালপুরও তেমন একটি গ্রাম। হাজারো বাধা পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ। তবে এই কাজের জন্য ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে, কারণ প্রায় 1.5 মাস হাওড়া থেকে এসপ্ল্যানেড আবার শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। অসুবিধায় পড়তে চলেছেন মেট্রো যাত্রীরা। 1.5 মাস বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড গামী মেট্রো। একই রকম ভাবে শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। 8 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে এই দুটি রুটে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানালো মেট্রো রেল। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা শুরু হবে। ফলে পুরো সিগন্যাল ব্যবস্থা বদলাতে হবে। এক ফরাসি সংস্থা এই কাজ করবে। এর জন্য 1 মাসেরও বেশি সময় লাগবে। সেজন্য এই 2 লাইনে 1.5 মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে ফরাসি ওই সংস্থা। তাদের সেই প্রস্তাব মেট্রো গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে বউবাজার অংশের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। আদৌ এই কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। 3-4 বার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার অংশে মেট্রো প্রকল্পের কাজ। তারপরও তৎপরতার সঙ্গে কাজ শেষ করতে উদ্যোগী হয় মেট্রো। এদিকে বউবাজার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় গত বছরের মার্চে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়। তারও আগে অবশ্য শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এখন বউবাজার অংশের কাজ শেষ হওয়ায় হাওড়া ময়দান থেকে যাত্রীরা সরাসরি সল্টলেকে সেক্টর 5 পৌঁছে যেতে পারবেন। তবে 8 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা পাবেন না তারা। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর 5 মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত 1.5 মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ছাগলের টোপ দিয়ে আনা হলো মইপিঠের বাঘকে। সোমবার শারীরিক পরীক্ষার পর ছাড়া হবে জঙ্গলে। অবশেষে খাঁচাবন্দি করা হলো মইপিঠের বাঘকে। রবিবার সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলির কিশোরী মোহনপুর এলাকায় বাঘ ঢোকার খবর পেয়ে নজরদারি শুরু করে বন দপ্তর। জঙ্গলের চারদিক জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায়। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় বাঘ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আপাতত পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী। রবিবার সকালে মইপিঠের বাসিন্দারা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান।
তারপরই খবর যায় বন দপ্তরে। বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। স্থানীয়দের দাবি, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে বাঘ। জঙ্গলের সেই অংশ ঘিরে ফেলা হয় লাইলনের জাল দিয়ে। মইপিঠে বাঘের আতঙ্ক নতুন নয়। গত এক সপ্তাহে এ নিয়ে 3 বার সুন্দরবন আজমলমারির জঙ্গল থেকে বাঘ মইপিঠ কোস্টাল থানায় এলাকায় ঢুকে পড়ল। দিন কয়েক আগেই বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী ও কিশোরী মোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করেছিলেন গ্রামবাসীরা। পরে বাঘকে আজমলমারির জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। সেই রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পাড়ে ম্যানগ্রোভের ঝোপে ফের দেখা যায় বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের একাংশের দাবি মোতাবেক রাতে আবার আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়ে বাঘ। পরে তাকেও জঙ্গলে পাঠান বনকর্মীরা। তবে রবিবার আবার বাঘের আতঙ্ক ছড়ায়। বারবার মইপিঠে বাঘ ঢুকে পড়ায় উঠছে প্রশ্ন, একটি বাঘই বারবার এলাকায় হানা দিচ্ছে নাকি অন্য বাঘ, তা নিয়ে ধোঁয়াশায় বনকর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক। ফসিলসের প্রাক্তন সদস্য বাঙালি সঙ্গীত শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতার বাড়ি থেকে। সঙ্গীত মহলে দুঃসংবাদ, মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য ছিলেন। এছাড়াও গোলক, জম কেজ কন্ট্রোল নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় 48 বছরের বাদ্যযন্ত্র শিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। তখনই চরম পদক্ষেপ করেন তিনি। শিল্পীকে তারই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন। মহুল বলে, নতুন করে দল গড়া হলো, সদ্য শেষ হয়েছে একটি মিউজিক ভিডিওর কাজ। তার মধ্যে এরকম কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। যে অবস্থায় আজ ওকে দেখছি ভাবতেই পারছি না। জানা গিয়েছে সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারের পাশাপাশি থাকবে তার দল গোলক। ফসিলসের অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই শোকের ছায়া। সমাজ মাধ্যমে চন্দ্রমৌলির পরিচিতরা শোক প্রকাশ করছেন। রবিবারই সমাজ মাধ্যমের প্রোফাইল ছবি বদলেছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী। 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত 18 বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।